সরকারের উচিত ওই সময়ে 2008 ইলেকশনে যারা ষড়যন্ত্র করে বিএনপিকে 30টার কম সিটের মধ্যে তাদেরকে সীমাবদ্ধ রেখেছিলেন, তাদেরকে সম্পৃক্ত করা। এটা জাতীয় স্বার্থ, এটা বিএনপি গভর্নমেন্টের কিছু না। কারণ এই জিনিসটা তো ন্যাশনাল করাপশন, ন্যাশনাল লেভেলের একটা আপনার বড় ধরনের ইয়ে হয়েছিল। এটাকে এগুলো করতে হবে। তবে একই সাথে খেয়াল রাখতে হবে, প্রাইভেটাইজেশনটা করতে হবে। আপনাকে যেটা কিছুক্ষণ আগে বলেছিলাম, যেখানে বাংলাদেশের অর্থনীতিকে ঠিক রাখা, আনএমপ্লয়মেন্টটাকে দূর করার জন্য কিছু কাজ করা, কিছু কাজ প্যারালালি চলতে থাকবে। বাংলাদেশের সরকার তো একটা উইং না। আপনারা এই যে মনে করেন পুলিশের সিআইডি, ডিবি, এসবি এত উইং কেন করছে? এইসব কাজ সিআইডি কে বলবে তোমরা করো, এসবি কে বলবে, ডিবি কে বলবে তোমরা করো। বিভিন্ন সংস্থা ভাগ ভাগ করা আছে। একটা সরকার এক জায়গায় আমার হাতের, আমি ব্যক্তি রেজা, আমি এখন হাতটা এই আঙুলটা কোন দিকে নাড়াবো, এটা কোন দিকে, এটা আমার উইশ। সো আমার যদি সঠিক প্ল্যান থাকে, আমি উইংগুলোকে এক এক দিকে আমি অ্যাক্টিভেট করতে পারবো। আমি এই দিকে আমি গেলাম মানে মাথাটা আমার ওইদিকে চলে গেল না। আমার মাথায় আমাকে নিউরনে আমাকে যে আল্লাহ তাআলা যে ক্যাপাসিটি দিছে, তাতে আমি সব উইংগুলোকে আমি অ্যাক্টিভেট করতে পারবো। প্রপারলি অ্যাক্টিভেট করলে ওগুলো অটো সিস্টেম চলতে থাকবে। এখানে প্রাইম মিনিস্টারের উচিত, আমি মনে করি, বিভিন্ন নির্ভরযোগ্য ব্যক্তিগুলোকে বিভিন্ন জায়গায় বসিয়ে তাদেরকে দিক নির্দেশনা দিয়ে দিয়ে তোমরা তোমাদের মতো কাজ করো। তিনি শুধু খোঁজ খবর নেবেন যে কাজের আপডেট কি, প্রোগ্রেস কি। তিনি সব জায়গায় গভীরে প্রবেশ করলে কাজ করতে পারবেন না। তার প্রত্যেকটা জায়গায় সকালে ঘুম থেকে উঠে চেক করা উচিত, ইলিয়াস আলী ইস্যু কত দূর, এখানে ১/১১ ইস্যু কত দূর, জ্বালানি ইস্যু কত দূর, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইস্যু কত দূর, এখানে সংসদে ব্যবস্থাপনার এই বিষয়গুলো আলোচনা হয়েছে, এটা কত দূর। এই প্রত্যেকটা মিনিস্ট্রি, প্রত্যেকটা এইগুলো আপনি আমার মতো ছোট্ট একটা মানুষ, আমি সকালে ঘুম থেকে উঠে আমার যে একটা ডায়েরি আছে, আমার ডায়েরিতে লেখা থাকে, আমি সকালে ঘুম থেকে উঠে কিন্তু আমি ডায়েরিটা দেখি যে আমি গতকালকে যে 20টা পয়েন্ট লিখেছি, আমার আজকে সকালে কয়টা পয়েন্ট আমার কি কি কাজ অগ্রগতি হচ্ছে। একটা হয়েছে আমি কেটে দিলাম, যেটা বাকি আছে সেটাকে আমি লিখে রাখলাম। তো দ্যাটস হাউ গভর্নমেন্ট শুড ডু ইট। আমি আমার লেভেলে, ফিল্ড লেভেলে জিনিসগুলো নোট করতেছি যে আমি কোন দোকানে কয় টাকা বাকি, আজকে হাসিনা পার সাথে আর রাত 10টা আমার টকশো আছে, কালকে অমুক জায়গায় এটা আছে, এটা আমি ছোট জিনিসগুলো লিখতেছি। বাট একটা প্রাইম মিনিস্টার নোট করবে মন্ত্রণালয় নাম নিয়ে, যে অমুক মন্ত্রণালয় আমার এই কয়টা কাজ কত দূর, তাই না? তো এভাবে সরকারের প্রত্যেকটা জায়গায় চালাইতে হবে, শুধু একদিকে ফোকাসড হইলে হবে না। এবং বিশেষ করে এই জায়গাগুলো অতি দ্রুত অ্যাকশন নেওয়া উচিত। কারণ কি, এই কালপিটগুলো বাইরে থাকলে এই সরকারের পতনের ষড়যন্ত্র তারা করবে, এই সরকারকে ব্যর্থ করার প্রক্রিয়া তারা যাবে। কারণ তারা 2008 সালে যারা গেম খেলছে, এরা ছোটখাটো খেলোয়াড় না, এরা অনেক বড় পাকা খেলোয়াড়। এই মামুন খালেদের মতো মানুষ, এরা সরকারের ভিত নাড়ার মতো তাদের এই দুষ্ট বুদ্ধি আছে। সো এই মানুষগুলোকে বাইরে রাখলে সরকারের জন্য অনেক ক্ষতি। আর একই সাথে সরকারের কিছু ভালো ভালো ব্যক্তিগুলোকে, আমি মনে করি সরকার একদম টু দা পয়েন্টে ত্যাগী খুঁজতে যায় লাভ নাই। ত্যাগী লোকও দরকার, ব্রিলিয়ান্ট লোকও দরকার। জিয়াউর রহমানের সময় তার সরকার ব্যবস্থাপনার মধ্যে কয়জন ত্যাগী ছিল বলেন? আমার সাথে যে ডক্টর মঞ্জুর ভাই, খুব সুন্দর কথা বলে, মঞ্জুর ভাই বলুক আমি ভুল বললে। জিয়াউর রহমানের ক্যাবিনেটে তার মন্ত্রণালয়ে কয়জন ত্যাগী নেতা ছিলেন? মঞ্জুর ভাই কয়জন ছিলেন? আপনার মাইক্রোফোনটা অফ করা। হ্যাঁ, মাইক্রোফোন অফ করা মঞ্জুর ভাই। জিয়াউর রহমান সাহেব উনি যখন মন্ত্রিসভা গঠন করছেন, তখন উনি বিভিন্ন সেক্টর থেকে বিভিন্ন খুব একটা আইডিওলজি, খুব একটা উনি ওনার সংসদে, ওনার ক্যাবিনেটে কোনো ত্যাগী লোকেই উনি খুঁজেন নাই। না, ত্যাগী লোককে উনি আশেপাশে বিভিন্ন দায়িত্ব দিয়েছিলেন, কিন্তু ওনার ক্যাবিনেটে, ওনার কাছে, ওনার পিএস, ওনার এডিসি, ওনার এপিএস, ওনার সচিব, ওনার মন্ত্রী, এরা কেউ ত্যাগী ছিল না। অল অফ দেম আর ব্রিলিয়ান্ট, জিনিয়াস পিপল। উনি বিভিন্ন সেক্টর থেকে, যেমন মোশাররফ সাহেব ছিলেন জিওলজি ডিপার্টমেন্টের খুব সম্ভব অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা ইয়াং প্রফেসর ছিলেন, নেতা ছিলেন। তাকে নিয়ে এই যে শহীদুজ্জামান ঢাকা ইউনিভার্সিটি আইআর এর, ওনার চাকরি মাত্র তখন কয়েক বছর, উনি তখন সবেমাত্র একদম ইয়াং একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। শহীদুজ্জামানের মতো লোক, তারা ইয়াং ট্যালেন্টেড লোকজনকে উনি পছন্দ করতেন এবং তাদেরকে নিয়ে করছেন। এবং ওনার মন্ত্রিসভা অনেস্ট ছিল। আর উনি তো ব্যক্তিগতভাবে সকল রকমের মানে দুর্নীতির ঊর্ধ্বে ছিলেন। এই জিনিসটাই ওনাকে, উনি যে আজকে সকল দল জনগণের কাছে যে জিয়াউর রহমান একটা আদর্শ ব্যক্তি, ওনাকে প্রশংসা করেন, সবাই প্রশংসা করেন। তার মেইন কারণটা হচ্ছে কি, যে উনি নিরপেক্ষ ছিলেন, উনি কোনো আত্মীয়তন্ত্র করেন নাই, এবং
উনি দুর্নীতির ঊর্ধ্বে ছিলেন। এই জিনিসটাই সেই জন্য আমি মনে করি কি যে আপনি হয়তো যে তারেক রহমান সাহেব আপনি যেটা বললেন সে হয়তো ওইভাবেই চেক করতেছে, আমরা তো আর জানি না, উনি সব চেক করে দেখতেছেন, কিন্তু ওরা দুর্নীতি বিরোধী অভিযান চালানো দরকার। হ্যাঁ, এটা এটা এবং সবচেয়ে বড় প্রয়োজনীয়তা। বিএনপি যখন আপনি দেখেন আপনার সৎ যোগ্য ব্যক্তিরা আপনার জন্য চাটুকারিতা করবে না, বাট ক্রাইসিসে কিন্তু আপনাকে ঠিকই উপকার করবে। তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে জেনারেল মতিন। জেনারেল মতিন যখন দুদকে ডিজি ছিল, পরবর্তীতে উপদেষ্টা হলো, জেনারেল মতিন বিএনপি চাটুকারিতা করে নাই, বাট যখন তারেক রহমানকে হত্যা করতে চেয়েছে তখন জেনারেল মতিন তার জীবন বাঁচাইছে, আর কেউ না, নোবডি। তখন জেনারেল মতিন একেবারে একজন অনেস্ট ব্যক্তি ছিলেন, অত্যন্ত অনেস্ট এবং নিরপেক্ষ ব্যক্তি ছিলেন। এই ধরনের লোক দরকার আমাদের বাংলাদেশে। যান তখন জেনারেল মতিন জোবাইদুর রহমান এবং তার মায়ের সামনে তৎক্ষণাৎ মঈনুল আহমেদকে ফোন করে তিনি ধমকাইছেন, তাকে গালিগালাজ করছেন, এবং তিনি তখন বাই অর্ডার করছেন যে রাইট নাও তুমি তাকে আইনের আওতায় নিয়ে তাকে জেলে পাঠিয়ে দাও, কিন্তু নো মোর ফার্দার কোনো সিঙ্গেল টর্চার হবে না। তো ওই মুহূর্তে তো যদি জেনারেল মতিন হস্তক্ষেপ না করতো অনেক বড় অঘটন ঘটে যেত। তো আজকে এইরকম কিছু মানুষ আছে চাটুকারিতা করবে না, বাট আপনার পাশে দুর্দিনে শক্ত হয়ে দাঁড়ায় থাকবে, এবং ওই ব্যক্তি দেখবেন যে আপনার চরম ক্রাইসিসের পাশে আছে, আর কেউ নাই। এইটা জিয়াউর রহমান বুঝতেন, এবং আশা করি তারেক রহমান এটা বুঝবেন। তার সময় চলে যায়নি, যথেষ্ট সময় আছে। না, উনি তো যথেষ্ট বিচক্ষণতার পরিচয়ও দিচ্ছেন। হ্যাঁ, তবে এখানে তারেক রহমানকে আরো একটা জিনিস খেয়াল করতে হবে, যারা মনে করেন তার কাছে পাশে থাকে, কথা বলে, অবদান রাখার সুযোগ পায়, এখন তাদের কাজকর্ম অবশ্যই, যেমন কথা আমি ছোট একটা নাম দিয়ে উদাহরণ, যেমন ধরেন মাহাদি আমিন খুব সুন্দর কথা বলে, খুব সুন্দর ভূমিকা রাখছে, গত ইলেকশনের সময় মাহাদি আমিনের ভূমিকা অতুলনীয়। কিন্তু আপনি কি জানেন যে অন্য কেউ দিলে, অন্য কাউকে ওই জায়গায় বসাইলে সে তার চেয়ে ভালো বা খারাপ করতো কিনা? সে সুযোগ পেয়েছে, নিজেকে প্রেজেন্ট করতে পারছে। মঞ্জুর ভাই সুযোগ পায় নাই, প্রেজেন্ট করতে পারেনি। আপনি আমাকে সুযোগ না দিয়ে আপনি কি করে বুঝবেন যে আমি কত যোগ্য কি অযোগ্য? Have you given me any opportunity? Have you given anybody any opportunity? মানে ট্যালেন্ট মানুষদেরকে ইনভলভ করলে আপনি সুযোগ না দিলে তো কোনো মানুষ তার ট্যালেন্ট প্রুভ করতে পারবে না। আজকে অনেক মানুষ আছে বাংলাদেশে যাদেরকে অনেককেই সেই সুযোগটা দেওয়া হয় নাই। এই সুযোগগুলো আমি মনে করি কম বেশি সবাইকে দেওয়া উচিত, যাতে অ্যাটলিস্ট একটা মানুষ নিজেকে প্রুভ করতে পারে। অসংখ্য থ্যাংক ইউ।